সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটোল টাটা সংবাদ শিরোনাম। মালদ্বীপে শিগগিরই খুলছে বাংলাদেশের শ্রমবাজার, প্রধানমন্ত্রীর সফরে চুক্তি সই হওয়ার সম্ভাবনা। বুস্টার ডোজ দিতে হালনাগাদ হচ্ছে সুরক্ষা অ্যাপ, ভ্যাকসিন কার্ড নিয়ে গেলেই পাবেন বয়োজ্যেষ্ঠরা। মৃদু শৈত্যপ্রবাহে বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত, আরও 2-3 দিন চলবে বলছে আবহাওয়া অফিস। সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ। যারা আছেন তাদের অনেকেই মজুরি বৈষম্য আর নানা বঞ্চনার শিকার। অবৈধদের সংখ্যাও কম নয়। এসব সমস্যার সমাধানে দুদেশের মধ্যে চলছে আলোচনা। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে এ বিষয়ে চুক্তি হতে পারে। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, সাজানো প্রকৃতির অপরূপ রূপে। প্রায় 1200 ছোট বড় দ্বীপের 200টিতে মানুষের বাস। সাগরেই মাটি ভরাট করে গড়ে উঠেছে হুলুমালে শহর, যা রাজধানীর মালের সঙ্গে যুক্ত সড়ক পথে সেতুর মাধ্যমে। এই শহরেই মালদ্বীপের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ভেলেনা। হুলুমালে মালে সহ সব দ্বীপেই দেখা মিলবে বাংলাদেশি কর্মীদের। একটা রিসিট করার পর এখন এসেছি বিন লাদেন কোম্পানির দায়িত্বে এয়ারপোর্টে। গালফ কোবলা, ওইখানে আমরা কাজ করি। যারা ফ্রি ভিসায় আসে এগুলা আওয়ার থেকে না আসা ভালো। এনে আইসি কেমনে থাকতে আসি এটা না নিজে জানতে আসি। বাড়ি করতে মনে পড়ে, কিন্তু মনে পড়লে তার এটা হইব না। মালদ্বীপের অবকাঠামো, পর্যটন, মৎস্য সব খাতেই কাজ করছেন বাংলাদেশিরা। তবে এদের বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় কাগজপত্র। তাদের অভিযোগ, পর্যাপ্ত কাজের সুযোগ থাকলেও শ্রমবাজার সম্প্রসারণে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, আর এ সুযোগ নিচ্ছে ভারত। 2 মাস 18 দিনের মতো আমি বসা ছিলাম, অথচ আমি জানি এই জায়গায় আমি ওয়ার্ক পারমিট পেয়ে আসতেছি। কিছু কিছু কোম্পানি আছে মাসিক যে স্যালারিটা এটা তারা দেয় না। কোম্পানি ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। ব্ল্যাক লিস্টে ওই কোম্পানির যত লোকজন আছে সব লোকই ব্ল্যাক লিস্টে পড়ে আছে। বলছে যে রিসোর্টের বিষয় করে বলে আইন আর রাজধানীতে ছেড়ে দিছে। মালদ্বীপে নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হচ্ছে বাংলাদেশিদের। আছে অর্থ পাঠানোর ভোগান্তি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে আসবে সমাধান, এমন আশা বাংলাদেশ হাই কমিশনের। আলোচনা করব বলে আমরা আশা করছি। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা। বাংলাদেশে কোনো ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যু করা হচ্ছে না। এটা তুলে নেওয়ার জন্য আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা তুলে ধরবেন। আপনি হয়তো বলতে পারেন যে আমার প্রবাসীদেরকে $1 12 টাকা ক্ষতি করে দেশে টাকা পাঠাতে হচ্ছে, আপনারা কি করলেন? আমি কি করলাম সেটা অনেকটাই নির্ভর করে আমার দেশের সরকার এবং এই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার মনোভাবের উপর। 4.5 লক্ষ জনগোষ্ঠীর এই শহরে প্রায় 1.5 লাখই আছে বাঙালি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এসব বাঙালির অর্ধেকই আছে অনিয়মিত, অর্থাৎ অবৈধ। বিভিন্ন সময়ে দালালদের খপ্পরে পড়ে এসে কিংবা ভ্রমণ ভিসায় এসে কাজ নিয়ে থেকে গেছেন তারা। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন বলছে, অবৈধ এসব বাঙালিকে বৈধ করতে এবং শ্রমবাজার খুলে দিতে এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, হুলেমালে, মালদ্বীপ। মিয়ানমারে বিনিয়োগ অব্যাহত রেখে রোহিঙ্গা সংকটের সমাধান চাইলে হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গাদের উন্নত জীবন শুধু রাখাইনে প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। তাই মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। নানা আন্তর্জাতিক চাপে বারবার প্রতিশ্রুতি দিয়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। এই অবস্থায় রোহিঙ্গা সংকটের সমাধান কোন পথে তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর একটি হোটেলে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক সহ দেশি বিদেশি কূটনীতিকগণ এতে অংশ নেন। রোহিঙ্গাদের কারণে দেশের নিরাপত্তা হুমকির পাশাপাশি মাদক ও মানব পাচার বৃদ্ধি এবং আশ্রয় শিবিরগুলোতে সংঘাত বাড়ছে জানিয়ে তারা বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন জরুরি। Rohingya repatriation depends on 3 forces. Is the Arakan army in Rakhine. They want Rohingya repatriation.
Is Bangladesh ready to take this opportunity? India to play a very proactive role. As indeed we would expect that our other very great friend and development partner, China, who have a significant impact on the politics of Myanmar, can also be seen to be playing a more instrumental role. চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ রোহিঙ্গা প্রত্যাবাসন চাইলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্রমন্ত্রী। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের শুধু বাংলাদেশের সংকট ভাবলে ভুল হবে। Maybe it is time for them to wake up and stop investing in Myanmar. I would appeal to development partners. They should not go along with business as usual. They should put, real economic sanction on the military government of Myanmar. তিনি বলেন, 1978 ও 1992 সালে চাপের কারণে কিছু রোহিঙ্গা ফিরিয়ে নেয় মিয়ানমার। আন্তর্জাতিক মহল থেকে মিয়ানমারের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর তাগিদ দেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সুরক্ষা অ্যাপ হালনাগাদের পর সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুরে সচিবালয়ে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সুরক্ষা অ্যাপের আপডেটের জন্য আইসিটি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এই কাজ শেষ হলে টিকা কার্ড দেখিয়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির কর্মীরা বুস্টার ডোজ নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে ওমিক্রন ছড়ায়নি, তবে এই ভাইরাস ঠেকাতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। বুস্টার ডোজ আমাদের আমরা ট্রায়াল বেসিসে করেছি। সব জায়গায় দিতে হলে পরে আমাদের সুরক্ষা অ্যাপসকে কিছু সংশোধন, কিছু আপডেটের প্রয়োজন রয়েছে। সেটার অনুরোধ আমরা জানিয়েছি আইসিটি মন্ত্রণালয়কে। তারা কাজ করছে ওটার উপরে। আমাদেরকে জানিয়েছে যে মাসের শেষের দিকে তারা কাজটা সম্পন্ন করতে পারবে। সম্পন্ন করার পরেই আমাদের বুস্টার ডোজের কার্যক্রম পূর্ণ গতি লাভ করবে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সকাল 6টায় তাপমাত্রা নেমে আসে 9 ডিগ্রি সেলসিয়াসে। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় গাইবান্ধায় বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন চরের মানুষ। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পটুয়াখালীতে শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গাইবান্ধার উপর দিয়েও বইছে শৈত্যপ্রবাহ। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী ভবতোষ রায়ের কাছে। ভবতোষ, গাইবান্ধায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং শীত নিবারণে পর্যাপ্ত গরম কাপড় কি পাওয়া যাচ্ছে কিনা, স্থানীয় প্রশাসন কি বলছে? যেমনটি বলছিলেন দোলা, গাইবান্ধায় কিন্তু গত 2 দিন থেকেই কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা, সেই সাথে হিমেল, ঠান্ডা হওয়া। গাইবান্ধার উপর দিয়ে বয়ে গেছে কিন্তু ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীর অববাহিকা। চড়া অঞ্চলে যারা বসবাস করে তাদের কিন্তু আসলে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এদিকে আজকে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আব্দুল মতিন যেটি জানিয়েছেন, সরকারিভাবে এখনও কম্বল বরাদ্দ পাওয়া যায়নি এবং বিতরণ শুরু হয়নি। তবে পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম কিন্তু ইতিমধ্যেই বিতরণ শুরু করেছে। এবং গরম কাপড়গুলোর মার্কেটে আমি গিয়েছিলাম, সেখানে দামের তীব্রতা কিন্তু খুবই। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এই গরম কাপড় কিনতেও হিমশিম খাচ্ছে। আর নদীবাহিকায় কিন্তু নৌ চলাচল ব্যাহত ঘটছে। এই ছিল গাইবান্ধা থেকে তোলা। ভবতোষ, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে জানাছিলেন সহকর্মী ভবতোষ রায়। এদিকে উত্তরের জেলা নওগাঁতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নওগাঁয় শীত বাড়ায় জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে? আপনাকে ধন্যবাদ। আসলে দেশের যে 10টি জেলাতে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু নওগাঁ অন্যতম। নওগাঁকে কিন্তু উত্তরের ভারত সীমান্ত জেলা হিসেবে আখ্যায়িত করা হয়। আজকে তবে দিনের দুপুরের পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেল 4:30টায় সে তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। তবে নওগাঁর
বদলগাছি আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান পর থেকে এই তাপমাত্রাটা আরেকটু কমে যেতে পারে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রাটা অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত নওগাঁ এবং নওগাঁর আশেপাশের অঞ্চল দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আমার সাথে কথা হয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁতে আসলে গত কয়েকদিন ধরে শীত পড়া শুরু করছে। তারা এখনো আনুষ্ঠানিকভাবে শীতার্ত যেসব মানুষ রয়েছে তাদেরকে শীতবস্ত্র আনুষ্ঠানিকভাবে এখন বিতরণ করা শুরু করেনি। তবে এ সপ্তাহে হয়তোবা আগামীকাল কিংবা আগামী পরশু থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা কার্যক্রম হয়তো শুরু করা হবে। অপরদিকে কথা হয়েছে বিভিন্ন খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষদের সাথে। তারা জানিয়েছে যে সকাল থেকে মানে বিশেষ করে বিকেল থেকে যে পরিমাণ কোন শীত পড়ছে সকালের দুপুরের আগ পর্যন্ত, এতে করে সেসব মানুষরা ঘরের বাইরে বের হয়ে কোনো কাজে ফিরতে পারছে না, যার কারণে এসব দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের এখন চরম দুর্ভোগে রয়েছে। তবে তাদের অভিযোগ যে শীত কয়েকদিন ধরে পড়া শুরু করলেও কোন শীত চলমান থাকলেও কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা কোনো সংগঠনের পক্ষ থেকে এখনো যেসব খেটে খাওয়া দিনমজুর মানুষরা তাদেরকে সরকারিভাবে কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না। তবে তারা বলছে যে তাদেরকে দ্রুত যেভাবে শীত পড়া শুরু অব্যাহত রয়েছে তাদেরকে সরকারি সহায়তা না দিলে তাদের আগামী দিনগুলো কিংবা শীতের সময়টুকু তারা খুবই কষ্টে কাটাবে বলে তারা অভিযোগ করেছে। তো দুলা, এ ছিল নওগাঁ থেকে আমার কাছে থাকা শীতের সর্বশেষ তথ্য। আব্দুর রউফ, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ। এবারে কেওয়াইসি চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় দুটি ভবন ও একটি মন্দির হেলে পড়েছে। আতঙ্কে গতরাতে ভবনগুলো ছেড়ে গেছেন বাসিন্দারা, সরিয়ে নিয়েছেন নিজেদের মালামালও। রাতে দমকল কর্মীরা ভবনের আশপাশের লোকজনকে সরে যেতে মাইকিং করেন। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীন নালা খননের সময় নিরাপত্তা বেষ্টনী না দেয় আশপাশের মাটি সরে যায়। এ কারণে ভবনগুলো হেলে পড়েছে। ওই এলাকার আরও কয়েকটি ভবন ঝুঁকিতে রয়েছে বলেও জানান স্থানীয়রা। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে শিগগিরই মতামত দেবে আইন মন্ত্রণালয়। তবে আইনের বাইরে বাড়তি মানবিকতা দেখানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। দুপুরে রাজধানীর এক হোটেলে আইনমন্ত্রী আনিসুল হক আরও জানান, আইন অনুসারে খালেদা জিয়া জামিনে আছেন, আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির সিদ্ধান্তেই নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শহীদ জায়া মুশতারি শফির প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বেলা 11টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হয়। বা জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে মুশতারি শফির জানাজা হয়, পরে দাফনের জন্য মরদেহ নেওয়া হয় চট্টগ্রামে। সোমবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে 84 বছর বয়সে মারা যান শহীদ জায়া মুশতারি শফি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক, সাহিত্যিক এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনের অন্যতম এই নেত্রী। তার স্বামী ডাক্তার মোহাম্মদ শফিকে 1971 সালে বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানিরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূ গুলনাহার পারভিন মিনুকে নির্যাতনের অভিযোগে স্বামী, শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে র্যাব 12 এবং র্যাব 4-এর যৌথ অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল নির্যাতিত গৃহবধূর মিনুর স্বামী মেহেদি হাসান সুজন, তার শাশুড়ি ময়না বেগম ও দেবর সুজন। মিনুর সাথে 15 বছর আগে বিয়ে হয় শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের। গত 15 ডিসেম্বর পারিবারিক কলহের জেরে মিনুর মাথার চুল এবং ভ্রু কেটে দেয় স্বামী ও তার পরিবারের লোকজন।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে অবাধে বিচরণ করছে কয়েকটি কুকুর। এজন্য নিরাপত্তা কর্মীদের উপর দায় চাপালেন হাসপাতালের পরিচালক। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় কুকুরের বিচরণ রোগীদের জন্য মারাত্মক হুমকি। রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই দিনের পর দিন ঘোরাফেরা করছে কয়েকটি কুকুর। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, এমনকি রোগীদের খাবার বিতরণের ট্রলির পাশে কুকুরগুলোকে সবসময় দেখা যায়। কুকুরগুলোকে নিয়ে খুবই বিব্রত রোগীর স্বজনরা। তাদের দেখে ভয় পায় শিশুরাও। বিভিন্ন পেশেন্টের সাথে যারা আসে রিলেটিভরা, ওরাও বলে যে কুকুর কেন, হসপিটালে আসলে এগুলো কাম্য না। এটা হসপিটাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে নাপাক একটা প্রাণী, এটা কেন একটা ঘরের ভিতরে ঢুকবে? সেবার মান তাহলে কোথায় চলে গেছে? হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, এখানে প্রথমে 2টি কুকুর আসে, পরে বাচ্চা দেওয়ার পর এখানেই বড় হয়েছে। কুকুরগুলোকে নিয়মিত খাবার দেন তারা। আসলে এখানে ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছে তারা আসলে জিনিসগুলো দেখেও না দেখার মতো পরিস্থিতি আছে আর কি। এই হসপিটালটাতে আপনি যখন ঢুকবেন, এটা কি চিড়িয়াখানা, পশু হসপিটাল না সাধারণ নাগরিকের হসপিটাল, সেটা কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে ভাবছিলাম যে হয়তো বা কেউ শখ করে এগুলো পালে, পরে জানতে পারলাম যে এগুলো শখ করে না, এগুলো হসপিটালে বড় হয়েছে, এখানে খাওয়া দাওয়া পেয়ে ওরা এখানেই থেকে গেছে। হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় কুকুরগুলোর অবাধ চলাফেরায় বিব্রত চিকিৎসকরাও। তবে এগুলোকে হাসপাতালের বাইরে নেয়ার কোনো উদ্যোগ নেই। ব্যর্থতার দায় আনসারদের উপর চাপালেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। কুকুরের যে উৎপাতিটা আসলে খুব, হাসপাতালে কুকুর আসবে এটা আসলে আমাদের জন্য খুবই, আমরা আনসারগুলোরে বলে রাখছি, কিন্তু আনসারগুলো এই জিনিস খেয়ালই করে না যে কখন ঢুকে যেতেছে, কখনই করতেছে। সেটাও আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। খালি ড্রেস পরে খালি দাঁড়িয়ে থাকা ওদের যে কাজ, হ্যাঁ, ই করলে তো এই হাসপাতালে কুকুর ঢুকতে পারেনি যদি আমার এতগুলো আনসার থাকার পরে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, হাসপাতালের ভেতরে স্থায়ীভাবে কুকুর থাকা অস্বাস্থ্যকর এবং রোগীদের জন্য বড় হুমকি। কুকুরের যে লালা রয়েছে তার মধ্যে রেবিস বা ছড়াতে পারে, অথবা কুকুরের যে বিষটা তা বিভিন্ন জায়গায় যে পড়ে থাকবে, সেগুলি থেকে রোগীর যে খাদ্য তার মাধ্যমে আপনার এই রোগ ছড়িয়ে পড়তে পারে। এইভাবে যদি আপনার হাসপাতালে কুকুর ঘোরাফেরা করে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। সোহরাওয়ার্দী হাসপাতালের ভেতরে কুকুরের বসবাস বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন এই ভাইরোলজিস্ট। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদে আবারও সময় হলো বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরব শিগগির। আবারও স্বাগত বিরতির পর। রাজধানী থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানায় পুলিশের এই এলিট ফোর্স। পাসপোর্টে ভারত থেকে ভিসা লাগিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার আশায় একটি চক্রের সাথে 34 লাখ টাকার চুক্তি করেন শরীয়তপুরের জাহাঙ্গীর গাজী। তবে কাজ হয়নি, উল্টো ভারতে 6 মাস আটকে রেখে করা হয় নির্যাতন। ইন্ডিয়ার নিয়ে আমারে ইন্ডিয়ান পাসপোর্ট বানাইছে, পাসপোর্ট বানাইয়া তারপর মনে করেন আমার ওই জায়গায় 6 মাস রাখছে, এবং কি আমার ভাগ্নে ওই জায়গায় নেদারল্যান্ডের লেগিয়া ওর ধরে টাকা দিছে, তো ওই টাকাই চাইতেছে যে আমার কোনো কাজ হইতেছে না। পরে আমি ওই জায়গাতে 6 মাস পর পলাই আসছি, কিন্তু আমার ভাগ্না ওই জায়গায় এখনো আছে পলান অবস্থা। আর 8 লাখ টাকা চুক্তিতে লন্ডন পাঠানোর কথা ছিল শিক্ষার্থী মঈন হোসেনকে। ইন্ডিয়া নিয়ে ভিসা টিসা কইরা লন্ডনে পাঠিয়ে দিব, ওইভাবেই টাকা দিছি। 50,000 টাকা গেছে, 8 লাখ টাকার কন্ট্যাক্ট হয়েছে ওনার লগে। মানব পাচারের অভিযোগে এই চক্রের 3 জনকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে জানানো হয় বিস্তারিত। তারা ভারতে গিয়েছিল এবং ভারতে যাওয়ার পরে তাদেরকে টর্চার সেলে আটক রাখা হয়েছিল এবং তাদেরকেও 9 থেকে 10 লাখ টাকা, কাউকে 12 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করে অন্ততপক্ষে 6 মাস 7 মাস টর্চার সেলে থেকে অবর্ণনীয় কষ্ট ভোগ করে দেশে ফেরত আসতে হয়েছে। এদিকে র্যাব পরিচয়ে প্রতারণা করে র্যাবের হাতেই ধরা পড়েছে 5 জনের একটি চক্র। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অস্ত্রসহ একটি ডাকাত দলের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 1।
তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৌরসভা নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে তৃণমূল কংগ্রেস। 144টি ওয়ার্ডের মধ্যে 134টিতে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটি। গত রবিবার অনুষ্ঠিত হয় নির্বাচন। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। এদিকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23 ডিসেম্বর মহারাষ্ট্র নিবাসে পৌরসভার নতুন বোর্ড গঠন হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যায় অন্তত 14 জন মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। শনিবার সকাল থেকে শুরু করে সোমবার পর্যন্ত টানা 3 দিনের ভারী বৃষ্টিপাতে 8টি রাজ্যে বন্যা দেখা দেয়। এতে অনেক গ্রাম ও শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে দেরি করায় সমালোচনার মুখে পড়েছে মালয়েশিয়ার সরকার। এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার পর্যন্ত অন্তত 51,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদের বেশিরভাগই পূর্ব উপকূলের পাহাং রাজ্যের বাসিন্দা। ফিলিপিন্সের শক্তিশালী টাইফুন রাইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 375 জনে দাঁড়িয়েছে। এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ। ঝড়ে আহত হয়েছে আরও অন্তত 500 জন। এতে ঘর ছাড়া হয়েছে অন্তত 5 লাখ মানুষ। এর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। যোগাযোগ ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ তৎপরতা। টাইফুনের তাণ্ডবে সবচেয়ে বেশি 74 জন মারা গেছে ফিলিপিন্সের পর্যটন দ্বীপ বোহলে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মালদ্বীপে শিগগিরই খুলছে বাংলাদেশের শ্রম বাজার। প্রধানমন্ত্রীর সফরে চুক্তি সই হওয়ার সম্ভাবনা। বুস্টার ডোজ দিতে হালনাগাদ হচ্ছে সুরক্ষা অ্যাপ। ভ্যাকসিন কার্ড নিয়ে গেলেই পাবেন বয়োজ্যেষ্ঠরা। মৃদু শৈত্যপ্রবাহে বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত। আরও 2-3 দিন চলবে বলছে আবহাওয়া অফিস। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।